গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। এখন ঘড়িতে সময় সকাল 10:30 আর আজকে শনিবার। ছুটির দিনগুলো আমাদের উঠতে একটু দেরি হয়ে যায়, বা বলতে পারো ইচ্ছা করেই দেরি করে উঠি। গোটা সপ্তাহ যা তাড়াতাড়ির মধ্যে চলে, সকালে তাড়াতাড়ি ওঠো, উঠে তাড়াতাড়ি জলখাবার বানাও, তারপর তাড়াতাড়ি দুপুরের খাবার বানাও, কারণ দীপ অফিস গেলে ওকে টিফিন দিতে হবে, না গেলেও রনকে সময় মতো খাওয়াতে হবে, তার জন্য সময় মতো রান্না শেষ করতে হবে। তাই ছুটির দিনগুলো মনে হয় কোনো নিয়মই মানব না, যখন যা ইচ্ছা তাই করব। তবে খুব একটা এদিক ওদিক করা যায় না এখন, কারণ রনও আছে, ওর খাওয়াটা সময় মতো করতে হবে, এটা সবসময় মাথায় থাকে। রনর হওয়ার আগে আমাদের জীবনটা মানে উইকেন্ডগুলো ভীষণ ছন্নছাড়া ছিল, কিছুরই ঠিক ছিল না। কখনো আমরা বাইরে ঘুরতে চলে যেতাম, সেখানেই খেয়ে নিতাম, বাড়িতে রান্না আর করলাম না। বাট এখন একেবারেই সেটা উল্টো হয়ে গেছে, বাইরে খেতে গেলেও বাড়িতে রান্না করে রনর জন্য নিয়ে যেতে হয়। এটা খেয়ে নাও। অনেক লম্বা সাইজ, পিস পিস করে কেটে দিলে খাবে? আচ্ছা, কেটে দিই। এবার হয়েছে? ঠিক আছে, এটা খেয়ে নাও বাবা, না হলে পেট ভরবে কি করে। খেয়ে নাও। আজকের লাঞ্চের মেনু মাংসের ঝোল আর ভাত। যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, তাই আমি রান্নাঘরে ঢুকেই আজকে রান্না চাপিয়ে দিয়েছি। এক পাশে চা করেছি আর এক পাশে মাংসের আলু ভেজেছি। যদিও আজকে রান্নার ঝঞ্ঝাট একটু কম, কারণ আমি আগের দিন রাত্রেই সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওভারনাইট। আজকে শুধু এই আলু ভাজা হয়ে গেল, এবার পেঁয়াজ ভাজবো, ভেজে তার মধ্যেই ওই মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো, দিয়ে শুধু কষতে থাকবো, ব্যাস। আর তেল ছেড়ে গেলে তাতে একটু জল মিশিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। সকালে লক্ষ্মী দিয়ে আলু আর পেঁয়াজ কেটে দিয়ে গেছে। আমার আজকে খাটনি খুব একটা নেই, তবে ওই কষানো মাংস করতে গেলে বারবার কষাতে হয়, তো মানে প্রেশারে যদি না দিই, যদি শুধু কড়াই করি, সেক্ষেত্রে কমিয়ে কমিয়ে অনেকক্ষণ ধরে বারবার কষাতে হবে, যাতে আবার তলায় না লেগে যায়। এই রেসিপিটা যদিও অনেক পুরনো, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। লাস্ট ঝাড়গ্রামে গিয়ে বর্ণালীর হাতে এই রেসিপি তে বানানো মাংসটা খেয়ে আমাদের এত ভালো লেগেছে যে আমি ভেবেইছিলাম যে এরপরে কলকাতা গিয়ে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করব। যদিও এই রেসিপিটা অনেকেরই জানা, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। আমার বারান্দার এই ছোট্ট বাগানটা দেখতে দেখতে তোমরা এটা শুনে নাও। যেদিন মাংসটা রান্না করবে তার আগের দিন মাংসটা এনে ভালো করে ধুয়ে তাতে নুন, তেল, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে রং হয়, খুব একটা ঝাল হয় না, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটা, গরম মশলার গুঁড়ো, আর যদি খুব ঝাল খেতে ভালোবাসো তাহলে লঙ্কা বাটা দিও। আমি দিই না, রনও খায় বলে। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে ওভারনাইট রেখে দেবে। পরের দিন শুধু তেল গরম করবে, তাতে গোটা গরম মশলা ফোড়ন দেবে, কুচনো পেঁয়াজ দেবে, পেঁয়াজ ভাজা হয়ে গেলেই এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবে, ব্যাস। কষতে থাকবে। এটাতে যদি আলু না দাও তাহলে টেস্টটা একদম অন্যরকম হবে, আর যদি আলু দিয়ে ঝোল খেতে চাও সেটাতেও টেস্ট খুব ভালো হয়। ওরে বাবা, রনু তোমার চান হয়ে গেছে? বাহ বাহ, কে করিয়ে দিল? বাবা চান করিয়ে দিল। কি ইচ্ছা লাগছে? মাংস খেতে ইচ্ছা লাগছে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে তো মাংস, চলো এবার তোমায় খেতে দেব, ঠিক আছে? যেদিনই বাড়িতে মাংস হয়, বিশেষ করে রবিবার দিন বা শনিবার দিনই হয়, তো সেই দিনগুলোতে ও অধীর আগ্রহে অপেক্ষা করে কখন ওকে খেতে দেওয়া হবে দুপুরে। মানে আমার চান করারও সময় ও দিতে চায় না আর কি। তো যাই হোক, চলো রনর খাবারটা আগে বেরিয়ে দিই, ওকে আগে খাইয়ে দিই। আর আজকে তো রনর খাওয়াতে কোনো ঝামেলা হবে না, টপাটপ খেয়ে নেবে একদম, যেহেতু মাংস হয়েছে। তো ওকে খাইয়ে দিয়ে আমরা খেতে বসবো। আমার লাস্ট 3টে ব্লগ দেখেছো ঝাড়গ্রামের, ওখানে আমরা 3 দিন ছিলাম, তারপরে বর্ধমান ফিরে গেলাম। বর্ধমানে 1.5 সপ্তাহ মতো থেকে ফিরলাম কলকাতা। যবে থেকে কলকাতা শিফট করেছি তবে থেকে বর্ধমানে গিয়ে আর কোনো ব্লগ করা হয় না, যেন মনে হয় ওখানে আমি গেছি রিল্যাক্স করতে। সত্যিই তাই, শুধু মনে হয় বাড়ির সবার সাথে সময় কাটাই, খাই দাই। সবে মাত্র খেতে বসেছি আর বাইরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, মাংস খাওয়ার মজাটা আরও দ্বিগুণ হয়ে গেল।
আজকে আমরা প্ল্যান করেছি খাওয়া দাওয়ার পর দুটো জায়গায় ঘুরতে যাব, কিন্তু এক প্লেট মাংস ভাত খাওয়ার পরে তো আর বেরোনো যায় না, তাই একটু রেস্ট নিয়ে নিলাম। রনু সেই সময় পেন্টিং করে নিল, তারপরে একসাথে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মোয়ের হঠাৎ মনে হলো যে ও তো সেরকম কোনো ভালো জামা কাপড়ই আনেনি এবারে, তাই সবার প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আমরা জুডিও গেলাম। আমাদের বাড়ির সব থেকে কাছে জুডিওটাই আছে। ওখানে গিয়েই ঝটপট করে 2-3টে জামা কাপড় নিয়েই মো ট্রায়াল রুমে ঢুকে গেছে। সব থেকে বেস্ট আমার এটাই লেগেছে, তাই ও এটাকেই ফাইনাল করলো। জীবনেই প্রথমবার এত কম সময়ের মধ্যে শপিং করলাম। জামা কিনে শান্তি? হ্যাঁ হ্যাঁ, খুব শান্তি। এর মাঝে মোর একটা জামা হয়ে গেল। মৌ আর আমার চেহারার মধ্যে যদি আকাশ আর পাতালের সম্পর্ক না থাকতো, তাহলে হয়তো আজকের দিনটা আমার জামা কাপড় পরেই ওর কেটে যেত। কিন্তু না আমার জামা ওর গায়ে হয়, না ওর জামা আমার গায়ে হয়। যাকে চলো, আমরা পৌঁছে গেছি আপসাইড ডাউন হাউসে। এখানে কিন্তু নিচে পার্কিংয়ের ভীষণ সমস্যা আছে, আমি আগে থেকেই বলে রাখলাম। রাস্তার পাশে সাইড করে গাড়ি রাখতে হবে যারা 4 হুইলার নিয়ে যাচ্ছ। প্রথমে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টারে টিকিট চেক করালাম। আমরা অনলাইনেই টিকিট কেটে রেখেছিলাম। এইবার আমরা ঢুকছি আসল জায়গায়, মানে যেটা দেখতে আমরা এসেছি। এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এত রিলস, এত ভিডিও দেখেছি যে বহুদিন ধরেই ভেবে রেখেছিলাম যে একদিন তো এখানে যেতেই হবে। এটা বেসিক্যালি একটা খুব সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, যেখানে বসার জায়গা রয়েছে, একটা রুম রয়েছে, একটা স্টাডি রুম রয়েছে, একটা বাচ্চার রুম রয়েছে, কিচেন রয়েছে, বাথরুম রয়েছে। সেগুলোর সব কিছুই উল্টো। তবে আমার একটা ব্যক্তিগত মতামত রয়েছে, সেটা হলো সব কিছুর সাথে যদি জানলার ভিউগুলো চেঞ্জ করা যেত তাহলে পুরো ব্যাপারটা আরও রিয়েলিস্টিক হতো। কারণ সব কিছু দেখতে দেখতে যখনই জানলার কাছে যাচ্ছি, জানলার ভিউটা দেখে বাকি ভিউটা নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু এটা এত সুন্দরভাবে ওরা করেছে, এত খাটনি করেছে, তাই এটা আমি একটা ছোট্ট মতামত দিলাম, এই আর কি। এখানের প্রবেশ মূল্য 100 টাকা। আপনি অনলাইনেও কাটতে পারেন, অফলাইনেও কাটতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে 5 বছর অবধি টিকিট লাগে না, তারপরে হয়তো কিছু লাগে, সেটা আমি জানি না। ভিতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই আপনাকে জুতো খুলে ঢুকতে হবে, আর সর্বসাকুল্যে আপনি কিন্তু 1 ঘন্টাই সময় পাবেন। ভেতরটা কিন্তু পুরোটাই এসি। সব থেকে মজা লাগলো বাথরুমে গিয়ে মাথার ওপরে পা পোষার চটি, ভাবা যায়। আর তারপরে সব থেকে ভালো লেগেছে বালতির মধ্যে জল, তার ওপরে আবার মগ। মানে জল নেই, বাট দেখতে মনে হচ্ছে যেন বালতির মধ্যে জল আছে, তার উপর মগটা ভাসছে। কি অসাধারণ করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। ভাবো সত্যি যদি কমরটা এরকম মাথার ওপর হতো। দারুণ মজা লেগেছে আমাদের সবার। সব কিছু উল্টো উল্টো দেখে এখন সোজাটাও উল্টো মনে হচ্ছে। রনও খুব মজা পেয়েছে। তোমরা যদি এখনও না গিয়ে থাকো অবশ্যই দেখে এসো। আমাদের এর পরের গন্তব্য হলো প্লে জোন, যেখানে শুধু বাচ্চারা নয়, বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করতে পারবে। তোমাদের দেখিয়েছি নিশ্চয়ই, রনকে আমি মাঝে মাঝে একটা প্লে জোনে নিয়ে যাই যেখানে শুধুমাত্র বাচ্চারাই খেলতে পারে। মেন দরজা দিয়ে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার, যেখানে এখন দীপ দাঁড়িয়ে টিকিট কাটছে। তারপরে ওরা আমাদের 3 জোড়া মোজা দিল, কারণ এই পুরো জায়গাটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেটাতে পা স্লিপ করার সম্ভাবনা ভীষণ, তাই সেটা যাতে না হয় আমরা 3 জনে 3 জোড়া অ্যান্টি স্কিড মোজা পরে নিলাম। এখানকার প্রবেশ মূল্য উইকেন্ডে 750 টাকা পার পার্সন। রনেরও কিন্তু একই টাকাই লেগেছে। উইকডেজে টিকিটের টাকা একটু কম থাকে। প্রত্যেক জোড়া মোজার জন্য এক্সট্রা 60 টাকা করে দিতে হবে।
আমাদের হাতে একটা করে স্ট্যাম্প আর জামা একটা করে স্টিকার লাগিয়ে দিয়েছিল ওরা, যেখানে আমাদের টাইমিং লেখা ছিল 90 মিনিট ছিল আমাদের সময়সীমা। এই প্লে জোনটার মধ্যে ঢুকে মনে হচ্ছে 90 মিনিট তো খুবই কম, আরও বেশ কিছুক্ষণ সময় পেলে বোধহয় ভালো হতো। গোটা ভিডিওটা দেখলে বুঝবে যে রনর সাথে সাথে আমরাও দারুণ মজা করেছি। পুরো জায়গাটা 3 ভাগে ভাগ করা, একটা ইনফ্যান্ট প্লে জোন, কিডস প্লে জোন, অ্যাডাল্ট প্লে জোন। কিডস প্লে জোনে বড়রা ঢুকতে পারবে না, কিন্তু বড়দের জায়গায় কিন্তু ছোটরা এসে খেলতে পারে। এই সব জায়গা রনর জন্য স্বর্গ। এবারে আমরাও এনজয় করছি। এখানে এসে মনে হচ্ছে আমরা রনর থেকেও ছোট হয়ে গেছি। এই খেলাটা তো আমার সব থেকে ভালো লেগেছে। বুঝতে পারছো, একটা দ্বীপ আর একটা আমি। দ্বীপ তো প্রথমেই আমাকে চিটপটাং করে দিল, আর আমি কিছুতেই দ্বীপকে ওল্টাতে পারলাম না। রনও ভাবছে সত্যি সত্যি মা আর বাবার মধ্যে কুরুক্ষেত্র লেগে গেছে, তাই ও আবার মাঝে এসে রেফারির মতো থামানোর চেষ্টা করছে। এতক্ষণ ধরে শুধু লাফিয়েছি আর জল খেয়েছি, ভীষণ খিদে পেয়ে গেছে। চলো এবার বাড়ি যাই, বাড়িতে মাংস ভাত রেডিই আছে। আপাতত একটা পপকর্ন কিনে আমরা সবাই মিলে খাচ্ছি। আজকের মতো গুড নাইট, টাটা। দেখা হবে পরের ভ্লগে।